আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আজকে এই মুহূর্তে যখন এসছি, তখন আপনারা জানেন যে গতকাল সারাদিন সারা বাংলাদেশের লোকজনের একটা টেনশন গিয়েছে সেই আগুন নিয়ে। এতে অনেকেই হয়তো সর্বশান্ত হয়েছেন, আবার অনেকে বগলে হাত দিয়ে তালি বাজাচ্ছেন। দেশের পরিস্থিতি কি হচ্ছে বা কি হবে তা হয়তো কেউ একটু চিন্তাও করেনি। কেউ বলতো অনেকেই চিন্তা করেনি হয়তো। আজকে আপনারা আমার হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন আমি আবার এটা কি বলছি। আর ৮-১০ ঘন্টা টাইম আছে। অনেকে আমরা বলছে, আরে ভাই কি ঘটবে? আপনি তো বলেন ভাই, আপনার কথার মিল নেই, এই নেই সেই নেই। ভাই আমি তো আর আল্লাহ না, বললাম আমার কথার মিল থাকবে। তো 70-80% 90% ও মিলে যায়। আজকে আবার সকাল থেকে অনেকে মেসেজ দিয়েছে, আরে ভাই আপনি এটা কিভাবে বললেন? যে আপনি বললেন যে ১৫ দিনের ভিতরে অনেক কিছুই ঘটবে। এরপরেই দেখলাম যে দিনের ২ টার পর থেকে শুরু হইলো একের পর এক ঘটনা। এটার কাহিনী কি? এটা বলছেন অনেকে। তাই বললাম যে ভাই আপনাদের তো আগেই আমি ইশারা দিয়েছি অনেক কিছুই ঘটবে, দেখতে থাকেন। তাজুল ইসলাম তো নিজেই বলেছে যে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই ঘটছে। এটা তাজুল ইসলাম বলেছে না? তো তাজুল ইসলাম বলেছে এরপর আমি আপনাদেরকে একটা ইশারা দিলাম যে কি ঘটতে যাবে বা কি ঘটবে একটু দেখুন। আমাদের এনসিপি বলেছে দেশে নিরাপত্তা নাই, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি। বুঝেন? একটু বুঝেন, হ্যাঁ? ঠিক আছে। এরপরে আর কি? এরপরে এখনো টাইম আছে আরো। আরো ৮-১০ ঘন্টা টাইম আছে। সুতরাং এর ভিতরে আরো কি ঘটে রাতের ১২টার আগে দেখেন, তাইলে আজকে দিনের ফুল ক্যামেরা ফিল আপ। তো এত কিছু দেখার পরে আসলে আমার একটা গান মনে পড়ে গেল ভাইয়া। একটু গানটা গাই আপনাদেরকে, মনে কিছু নিয়েন না। আর গানটা হচ্ছে যে সেইটা। লাগাইলে তো লাগে আগুন নিবাইব তোর কোন বাবাই, আগুন লাগাইস নাই আমার গায়ে, গায়ে রে আগুন লাগাইস নাই আমার গায়ে। আপনাদের নিশ্চয় মনে আছে আফগানিস্তান থেকে যখন আমেরিকান সেনাবাহিনী চলে যায় তখন আফগানিস্তানের সবকিছু ধ্বংস করে দিয়ে গিয়েছিল। সিরিয়াতেও সেম, ইরাকেও সেম, লিবিয়াতেও সেম, কিছুই রাখেনি। সুতরাং সেইটারই কি পরিকল্পনা হচ্ছে না? আপনারা সবাই জানেন, আমরা সবাই বলি যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর প্রয়োজন নেই। সুতরাং আমেরিকাই কি শত্রুতামি করাচ্ছে না এই ডাক্তার মহাজন ইউনূসকে দিয়ে? কি হয়েছে? আমার যা মনে হচ্ছে আপনার ৩০ তারিখের ভিতরে হয়তো দেখবেন যে কোনদিন একটা চলতি ট্রেনে আগুন ধরে গেছে। ২, ৪, ৬টা বগি মারা গেছে। মারা গেছে মানে ভাই জ্বলে গেছে। এতে আহত হইতে পারেন কেউ, আবার নাও হইতে পারেন। সব উপরওয়ালা মালিক। হয়তো দেখবেন যে কোন একটা খাদ্য গুদামে আগুন লেগে গেছে। অথবা দেখবেন যে আপনার বাস ডিপোতে আগুন লেগে বেশ কিছু বাস জ্বলে পুড়ে ছারখার। বাংলাদেশ ব্যাংকেও আগুন লাগতে পারে, এটার কোনো বিকল্প নেই। বিকল্প নেই বলতে আসলে আমি বলছি যে এটার কোনো হাত পা নেই। লাগতে পারে। লাগবে না কেন? কারণ আগুন তো লাগতে পারে না। এটা তো আগুন তো দৈবিকভাবে লাগছে না। এটা ইচ্ছাকৃত লাগানো হচ্ছে। যেমন আপনার ওই যে সচিবালয়ে লাগানো হয়েছিল মনে আছে? ৬ টি মন্ত্রণালয়ের সমস্ত কাগজপত্র পুড়ে গিয়েছিল। যেগুলাতে উনারা কোটি টাকার দুর্নীতি করেছিল। সেটার কোনো রিপোর্ট বেরিয়েছে? বা এই যে ঢাকা এয়ারপোর্টে আগুন লাগলো, এই যে জাহাজ ডুবি হলো, অমুক তমুক এগুলার কোনো রিপোর্ট? কিছুই পাবেন না। তো সেটা সমস্যা নেই। কারণ ঢাকা এয়ারপোর্টে যাদের মাল পুড়েছে ইন্সুরেন্স করা আছে, সবার ইন্সুরেন্স থেকে টাকা পাওয়া যাবে না, তো ৬ মাস দেরি হবে। নদীতে জাহাজ আগুন লাগছে সেটারও ইন্সুরেন্স করা আছে। পেয়ে যাইতে পারেন টাকা। ইনসেপ্টর কারখানাতে আগুন, সেটারও টাকা পেয়ে যাবেন। এছাড়া আরো যা আগুন লাগবে সব টাকা পেয়ে যাবেন। কারণ সাধারণ মেয়া কর্পোরেশন আছে না ভাই, ইন্সুরেন্স কোম্পানি। মানে বাংলাদেশের যত বেসরকারি কোম্পানি আছে সবার বাবা তো হচ্ছে সাধারণ মেয়া কর্পোরেশন। সেখান থেকে টাকা পেয়ে যাবেন। সুতরাং এই টাকা তো এসেই যাবে আপনাদের কাছে। এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তারও দরকার নাই। তবে কথা হচ্ছে যে ওই যে ডট মারাটা কিন্তু পাবলিকই খাবে, হ্যাঁ? সাধারণ মেয়া কর্পোরেশন থেকে ইন্সুরেন্সের যে টাকা পাবে সেটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা, বাংলাদেশের জনগণের টাকা। রিকশাওয়ালা, গরিব, মুটে, মজুর সকলেরই টাকা। সেই টাকা থেকেই দেওয়া হবে। আরো কি জায়গায় আগুন লাগে, কিভাবে আগুন লাগে, কোথায় আগুন লাগে, কে কাকে আগুন লাগায় একটু দেখেন, দেখতে থাকেন। আর বিএনপির ভাইয়েরা ইলেকশন, ওই যে পাটোয়ারি আজকে বলছে দেশে নিরাপত্তা নেই। সুতরাং হয়তো দেখতে পারেন যে হয়তো কোনো একদিন
পদ্মা সেতুর পাশের ওই যে রেল ব্রিজ যেটা করেছে, এইটা তো ভাঙা 2টা রেলের 6টা বগি পড়ে গেল, বাস নদীতে পড়ে গেল 2, 4, 5টা একসাথে। যাই হবে এখন থেকে সব একসাথে। আপনারা যেখানে যেখানে হাই সিকিউর করেছেন সব জায়গায় হয়তো আগুন আপনারাই লাগাচ্ছেন, এখানে অন্য কেউ লাগাচ্ছে সরকারের সহযোগিতায়। সরকারের সর্বোচ্চ সহযোগিতা, প্রচ্ছন্ন সহযোগিতায় এবং নির্দেশিত পন্থায় আগুন লাগছে। হয়তো এমন দেবে যে কালকে ভোরে উঠে দেখবে যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে আগুন লেগে গেছে। আপনারা চিন্তা করতেছেন এদিকে লাগবে ওইদিকে, আপনারা যেটা চিন্তা করবেন ঠিক তার বিপরীত দিকে এভাবে আগুন লাগতে থাকবে। সুতরাং এই আগুন কিভাবে নিভাবে আমার জানা নেই, তবে কষ্টটা জনগণের বাড়ছে, রুখে দাঁড়াবে জনগণ, তাহলেই সব আগুন নিভবে। ইনকালাব মঞ্চের ওসমান হাদিকে মেরে ফেলা এবং তার যতক্ষণ তিনি বেঁচে ছিলেন আহত হওয়ার পরে এবং এর সে সময় যে ঘটনাগুলো এবং এর পরবর্তী তার মৃত্যু পরবর্তী ঘটনাগুলো, এই প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশে কে নির্বাচন চায়, কে চায় না, কারা নির্বাচন চায়। শুধু নির্বাচন চায় না, বাংলাদেশে আসলে কি দেশে পরিণত করতে চায়। ওই যে বলে না যে ডক্টর ইউনূস আসার পর থেকে এমন একটা সিচুয়েশন হয়েছে যে এই দেশটাকে আফগানিস্তান, সুদান, তারপরে লেবানন, সিরিয়া, এইসব দেশ বানাবে, ঠিক লিবিয়ার মতন সেরকম সিচুয়েশনের দিকে। এবং কাদের কি উদ্দেশ্য আছে? বিপ্লবী সরকার, আপনারা যারা আমাদের রেগুলার চ্যানেল দেখেন তারা জেনে থাকবেন বাংলাদেশে প্রথমবার, বাংলাদেশে ফার্স্ট আমরাই কোনো রাজনৈতিক পরিসরে আলাপ ছাড়াই আমরা আপনাদেরকে আরো মাস 2 আগে একটা আলোচনায় বলেছিলাম যে একটা বিপ্লবী সরকার করার খায়েশ এই দেশে বড় একটা অংশের আছে এবং সেই অংশ শক্তিশালী। আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো এই বাংলাদেশে এখন কোন পক্ষ ইলেকশন চায় না? মানে ইলেকশন না, বা ইলেকশন প্রশ্নটা একটু সহজ করি, যে ইলেকশন না হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা কারা? এই যে আওয়ামী লীগ ইলেকশন করতে দিবে না, আওয়ামী লীগ ইলেকশনে বাধা দিবে, বয়কট করবে, সমস্যা তৈরি করবে, নানান কিছু সরকার বলা হচ্ছে না, আসলে কি আওয়ামী লীগ অতটা বাধা? নাকি ওই যে গোকুলে বাড়িছে বড় কোনো শত্রু, বদকারী যে শত্রু এই বাংলাদেশে 5 আগস্টের পরে আস্তানা গেড়েছে এবং বিশাল মহিরুহে এখন বটবৃক্ষে পরিণত হয়েছে, সে বিষবৃক্ষে পরিণত হয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর সংক্ষেপে শুধু বলি, প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা, উদিচি, ছায়ানট, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙা, মব তৈরি করা, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার, এগুলোর মধ্যে দিয়ে সবচেয়ে বড় চেহারা চলে এসছে এই দেশে একটি উগ্রপন্থী অংশ উত্থান ঘটতে যাচ্ছে। সেইটা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বছর দেড়েক মানে 15-16 মাস গড়ানোর পরে সেই দল মুখে বলতে বাধ্য হয়েছে, কারণ ফার্স্ট ছোবলটা যদি পড়ে এখন সেটা বিএনপির উপরে পড়বে। দেখেন ওসমান হাদির জানাজায় গিয়ে দৌড় দিল সংসদ ভবনের দিকে, সংসদ ভবনে ঢুকে পড়ার চেষ্টা করলো। আচ্ছা, এরপর এই বিপ্লবের কি সুর তাদের মুখে, দেখেন তো দেখি অডিও ভিডিওটা আপনারা যারা যারা এখন পর্যন্ত দেখেছেন। কনক সরোয়ার এই ধরনের সাহসী লোকদের নেতৃত্বে আমরা বিপ্লবী সরকার, আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারের সামনে। আমি সাংবাদিক পিনাকি ভট্টাচার্য এবং ব্লগার ইউটিউবার ইলিয়াস হোসেন নিয়ে আমি কখনো কোনো মন্তব্য করি না, একেবারেই করি না। তবে একটা জিনিস একটু বলি, ধর্মচর্যার চর্চার বিষয়। পিনাকি ভট্টাচার্য সনাতন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু মানুষ, তাকে তারা তাদের সেই মুসলিম বিদ্রোহ বলেন বা কি বিপ্লবী সরকার, মুসলিম স্টেট, ইন্ডিয়া বিরোধী, ইন্ডিয়ার ভারতের তাবেদার রাষ্ট্র থেকে মুক্ত করার জন্য তারা পিনাকি ভট্টাচার্যকে চুজ করছে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, আপনারা কি কেউ যারা এই পিনাকি ভট্টাচার্যকে তারা এই নেতা মানছে, এখন বাংলাদেশের প্রধান করতে চায় বিপ্লবী সরকারের, তারা পিনাকি ভট্টাচার্যকে কখনো প্রপোজাল দিয়ে দেখেছেন? তারা তো ইসলামের খেদমত করছেন, যারা এই যে এখন আপনার বিপ্লবী সরকারের স্বপ্ন দেখে, তো ইসলামের খেদমত, ইসলামের আমন্ত্রণ পিনাকি ভট্টাচার্যকে কখনো কি দিয়েছেন? এবং পিনাকি ভট্টাচার্য কি সেই আমন্ত্রণ যদি পান তিনি কি গ্রহণ করবেন? ওনারা তো এই হিন্দুত্ববাদ, হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে পছন্দ করে না, বিশ্বাস করে না। এবং আমার জীবনে জানেন আমি বহু সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী দেখেছি। আমি লিবারেল যেরকম দেখেছি, এমনিতে খুব লিবারেল উদারপন্থী বাইরের দিকে চেহারা, কিন্তু ভেতরে সাংঘাতিক কট্টরবাদী। আমাদের একজন নারী সাংবাদিক ছিলেন আমার পরিচিত, একসঙ্গে কাজও করেছি। এরকম বাইরে দিয়ে সাংঘাতিক উদারপন্থী, কিন্তু ভেতরে প্রচন্ড কট্টর হিন্দুত্ববাদ, গোড়া ধর্মবাদ, উগ্রবাদ। এই আমাদের ধর্মে যেরকম আছে এরকম সেম, আমাদের ধর্মে যেরকম গিজগিজ করছে না বিভিন্ন দিকে সেরকম। তো যাক,
তাদেরকে নেতা মানতে চান। নেতা মানতে গিয়ে একের পর এক, আমি সাংবাদিক মাহমুদুর রহমানের একটা পোস্ট দেখছি, তার বক্তব্য কোট করা আছে। তিনি যখন শহীদ মিনার সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন, যে নির্বাচনে ওসমান হাদি নাই, সেই নির্বাচন দিয়ে আমরা কি করব? হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন খেলা চলতে পারে না। মাহমুদুর রহমান, সম্পাদক দৈনিক আমার দেশ। মাহমুদুর রহমান নিঃসন্দেহে নির্যাতিত, কিন্তু তার এই বক্তব্যটা দিয়ে এমন কিছু কি পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশ আসলে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া বা সেরকম পথেই আগাচ্ছে কিনা দেশের অবস্থা? আমরা আপনাদেরকে বলছি যে এই যে বিপ্লবীরা, নতুন বিপ্লবী, এদের সঙ্গে জুলাই আগস্টের কতটুকু সম্পর্ক আছে? এরা জুলাইয়ের স্পিরিট আসলে বহন করে কিনা, নাকি শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের পটভূমি হিসেবে ব্যবহার করছে? এই প্রশ্ন খুব সাংঘাতিকভাবে ওঠে না? চলুন এবার দেখে নেওয়া যাক যে কারণে আপনার ভারতের অ্যাটম তো না, পারমাণবিক বোমা দিয়ে আলু ভর্তা খাওয়ার স্বাদ হয়েছে এই বিপ্লবীদের কারো কারো। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাল্লাহ। দর্শক, এই যদি হয় অবস্থা, এই যদি সিচুয়েশন হয়, তাহলে আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? এরা কি চুপ হয়ে যাবে হঠাৎ করে? এরা থেমে যাবে হঠাৎ করে? তা মোটেও না। এরা এদের এই প্ল্যান চালাতে থাকবে এবং বাংলাদেশকে বলা হয় না যে একটা বিশ্রী অবস্থার দিকে, অনেক পলিটিক্যাল বিশ্লেষক তারা নানানভাবে বলছেন যে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তার মধ্যে দিয়ে তারা তাদের নিজেদের স্বার্থ যাচাই করে নেবে, হাসিল করে নেবে এবং এই বাংলাদেশে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সব চেষ্টা করবে। এখানে ভারত কোনো ফ্যাক্টর নেই। ভারতের সঙ্গে তাদের বাজাবাজি, ভারত 2 দিন যদি আইসা এখানে খালি মহড়া দেয়, তাহলে এগুলো সব ঠান্ডা হয়ে যাবে। বিষয় হলো এটা ইস্যু, পলিটিক্যাল ইস্যু করে তারা রাজনীতির ফায়দা হাসিলের চেষ্টা। 25 তারিখ, এই মাসে ডিসেম্বরের 25 তারিখ তারেক রহমান কি দেশে ফিরছেন? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ তারেক রহমান, আমরা যা খবর পেয়েছি, তারেক রহমান পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছিলেন দেশে ফেরার ব্যাপারে উনি নিশ্চিত হওয়ার জন্য। পেন্টাগন থেকে তাকে বলা হয়েছে যে এই মুহূর্তে আপনার দেশে ফেরাটা খুব একটা ঠিক হবে না। কারণ এর আগে ট্রেসি জেকবসন কিন্তু বলে দিয়েছিলেন, ইউ আর নাও সেফ, ইউ আর নট সেফ ইন বাংলাদেশ রাইট নাও। তারপর পেন্টাগন যখন এই উপদেশটা দিলেন যে আপনার জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত নিরাপদ নয়, সেক্ষেত্রে তারেক রহমানের টিকিট কাটা থাকলেও তারেক রহমান কি দেশে ফিরবেন? তার কতগুলো কারণ বলা হচ্ছে, সে কারণগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। এর মধ্যে হাদির মৃত্যু আছে, জামাতের রোল রয়েছে, বিএনপি আছে, অনেকেরই রোল রয়েছে। যেমন হাদি শুধু ভারতবর্ষের বিরোধিতা করতেন না, তিনি বিরোধিতা করতেন ইউনূসের, তিনি বিরোধিতা করতেন জামাতের, তিনি বিরোধিতা করতেন এনসিপি নেতাদের যারা চোর বাটপার, এমনকি তিনি বিএনপিরও বিরোধিতা করতেন। তাই সবার কাছে একটা চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিল হাদি, ওসমান হাদি। এখন এনসিপির একটা এবং জামাতের মধ্যে একটা ভেতরে গাঁটবন্ধন হয়েছে। এনসিপি এবং জামাত মনে করছে যদি হাদি ফেরে তাহলে হাদির যে সংগঠন, সম্ভবত ইনকিলাব, আমি যদি ভুল বলে থাকি তাহলে পরে আপনারা শুধরে দেবেন। তো এই মঞ্চের তিনি একটা আলাদা মঞ্চ করেছিলেন, তিনি যে অন্য কোনো দলে আমি জয়েন করব না, এরা সব হচ্ছে 2 নম্বর, দেশকে লুটে পুটে খেতে এসছে। তাই হাদির প্রতি জনসমর্থন ধীরে ধীরে বাড়ছিল। যেমন
ইউনূস একটা চিন্তার মধ্যে ছিলেন, তেমনি এনসিপি এবং জামাতও খুব চিন্তার মধ্যে ছিল। হাদি তার প্রাণ সংশয় নিয়ে দুবার জিডি করতে গেছিলেন।